রহমতের বৃষ্টি এসেছে। ঠিক আছে? অনেক দিন পরে রহমতের বৃষ্টি দেখা পেয়েছি। আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। এই যে তাড়াহুড়া করে আম্মা রাত্রে এগুলো উঠিয়ে নিয়ে এভাবে রেখে দিয়েছে। কারণ আমাদের এই রাস্তাটা যে এত সুন্দর লাগে বলে বোঝাতে পারবো না। মানে কালকে আমি পাতা দিয়ে জাল দিয়েছিলাম, তা আজকে কিন্তু অনেকগুলো একবারে ফুটানো পানি। খিচুড়িতে সব সময় গরম পানি ব্যবহার করতে হবে। এই তো বসিয়ে দিলাম। ঠিক আছে, কালকের ভিতর কিন্তু একে বের করে দিতে পারবো আমরা। ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। আজকের সকালটা আসলেই শুভ। কেন কেন আমি আস্তে আস্তে বলবো। আজকে 26 রোজা চলমান। আর আজকে 26 রোজার মানে গত রাত্রে মানে রহমতের বৃষ্টি এসেছে। ঠিক আছে, অনেক দিন পরে রহমতের বৃষ্টি দেখা পেয়েছি। যদি দিনের বেলা বৃষ্টিটা হতো অবশ্যই আমি বৃষ্টিতে ভেজার চেষ্টা করতাম, রহমতের বৃষ্টি একটু গায়ে মাখতাম। কিন্তু বৃষ্টিটা এমন সময় হয়েছে, আসরের পরে হালকা পাতলা একটু মেঘ মেঘ করতেছিল এবং হালকা একটা বাতাসও উঠেছিল। তো ভাবছিলাম হয়তো একটু বাতাস আসবে, কিন্তু মেঘ কিন্তু পুরা গুমরা মুখ হয়ে আকাশটা পুরোটা কিন্তু অন্ধকার হয়েছিল। তখনই ভেবেছিলাম যে আজকে হয়তো রাত্রে রহমতের বৃষ্টির দেখা পাবো। ঠিক আছে, ঠিক সেটাই হয়েছে। এতটা বৃষ্টি হয়নি, যতটুকুই বৃষ্টি হয়েছে কেন মাটিটা কিন্তু ভিজেছে। আর সেই সাথে শুধু বৃষ্টিই না, বৃষ্টির সাথে দেখতেই পাচ্ছেন এই যে রাস্তাটা ভেজা, দেখে বুঝতে পারবেন যে আসলে কতটা বৃষ্টি হয়েছে। মাটিটা কিন্তু তেমনটা ভিজেনি, তারপরে যতটা মানে অতটুকুই ভিজেছে, কারণ মাটির মানে চারিদিকে মানে রৌদ্রের তাপে মাটিতে শুধু ধুলা হয়েছে। ঠিক আছে, সেই ধুলাগুলো আটকে গেছে। আর সেই বৃষ্টির সাথে সাথে আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন মাটিগুলো কিন্তু ভিজেছে, কিন্তু পানিটা জমেনি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এগুলো পানি জমেনি, কারণ অনেক দিন যে বৃষ্টি হয়নি, একদম মাটি কিন্তু খাঁখা করছে। মানে ধুলোগুলো মাটিতে পানিতে চুষে নিয়েছে আর সেগুলো আটকিয়ে গেছে। ঠিক আছে, সেই সাথে আর একটা জিনিস কি, যে এখন তো মনে করেন চারিপাশে আমের মুকুল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের ফুল এবং ফল কিন্তু ধরছে। প্রত্যেকটা গাছে ফল ফুল ধরছে, সে আম গাছ হোক, জাম গাছ হোক, লিচু গাছ হোক। আর মনে করেন যে ফুল মানে বন জঙ্গলে যে সমস্তগুলো ফুল থাকে, গাছ থাকে, সে সময় কিন্তু ফুল ফুটে, তার কিন্তু ফলও আসে। ঠিক আছে, সব কিছুর কিন্তু একটা আলাদাই একটা মানে মৌসুম, এই মৌসুমটা। ঠিক আছে, মধুমাস বলতে একটা কথা আছে না, সে মধুমাস শুরু কেবল। ঠিক আছে, তো সেখানে ধরেন যে এমন একটা ঝড় ঝাপটার মতো এসেছে, পুরো বাড়ি ঘরের যা যাবতীয় আছে এবং গাছের যে সমস্ত ফুল ফলগুলো আছে একদম ঝরে, আর মরা পাতা পাতগুলো ছিল যেগুলো সবগুলো কিন্তু ঝরে পড়ে একদম তেজ মানে মেজমার করে দিয়ে হয়ে গেছে। ঠিক আছে, ঠিক এমন বৃষ্টিটাই হয়েছে। ম্যাডামকে ম্যাডামের পরিচয় আমি কিভাবে দেব? তে সেই সূত্রে মনে করেন পানি খাবেন, তে থামেন আমি আসছি। এক ভাই পানি খেতে এসেছিল, তে পানি দিলাম। কারণ চলতি রাস্তাতে এই চৈত মাসের সময় সবাই আমাদের এখান থেকে পানি টানি নিয়ে যায়। তে মনে করেন যে এমন একটা ঝাপটা দিয়েছে, পুরো মানে বাড়ি ঘরে সব একদম তছনছ করে রেখে গিয়েছে। এখানকার জিনিস ওখানে উড়ে পড়ে আছে, ওখানকার জিনিস এখানে উড়ে পড়ে আছে। কারণ দিনের বেলায় হলে এগুলো উঠিয়ে নেওয়া যায়, কিন্তু হঠাৎ রাত্রে বৃষ্টি হলে যা হয়। তো এই যে রহমতের বৃষ্টিটা এতদিন পরে পেয়েছি, পুরো প্রকৃতি একেবারে মনে করেন যে একেবারে ফ্রেশ হয়ে গেল। নতুন পাতা, যে গাছের যে পাতাগুলোর উপরে যে ধুলাবালি আর সব কিছু কিন্তু ধুলায় ভর্তি হয়ে গিয়েছিল। চৈত মাস আসলে আর কিছু হোক আর না হোক, প্রতিদিন আপনি ঘরের ফার্নিচার মুছবেন, প্রতিদিন গিয়ে দেখবেন একই অবস্থা। ঠিক সেই রহমতের বৃষ্টি কালকে অল্প অল্প হয়েছে, হালকা পাতলা। রাস্তায় আমি ভিডিও করি, আমাদের রাস্তা। আজকে তো সবাই উঠে পড়েছে, কারণ সকালে একটু ঠান্ডা পেয়েছে।
এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি। আমি আমার বাড়ির সামনে ভিডিও করি, এটাতে আমার কোনো ইয়ে নেই। তো সেই সূত্রে মনে করেন যে হলে সেই রহমতের বৃষ্টি অনেকদিন আমরা পেয়েছি। মানে পুরো নতুন একটা মানে মনে হচ্ছে যে গ্রাম, ঠিক এমন মনে হচ্ছে আমার কাছে। সে উপলব্ধি আমি করছি নিজেকে। এবং যে বৃষ্টির ফোঁটা পড়ে যে ধুলার ওপরে যে একটা বৃষ্টি মানে পানি পড়লে যে একটা আভা বের হয়, যে একটা গন্ধ বের হয়, সেই গন্ধটা কিন্তু খুবই সুন্দর। মানে আমার কাছে খুবই ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো সেই যে একটা গন্ধ, আর যে চারিদিকে যে আমের মুকুল, এই মুকুল ফুলের সব গন্ধ কিন্তু একসঙ্গে মিশ্রিত হয়ে একটা আলাদা গন্ধ আসছে। আসলে আমি কিন্তু এগুলো খুব এনজয় করি, খুবই ভালো লাগছে। সেই সূত্রে মনে করেন যে আজকের দিনটা খুবই আবার নতুন করে যে আমি কিন্তু রুমাল জড়িয়েছি, আজকে কিন্তু নতুন করে ঠান্ডাটা পাচ্ছি। সূর্য মামা কিন্তু আজকে একেবারে ফ্রেশভাবে উঠেছে, আর সুন্দর একবার পরিষ্কার আকাশ। আর আমি দেখাচ্ছি গাছের পাতাগুলো কেমন। এই যে গাছের পাতাগুলো পুরাতন শাড়ি বদলিয়ে এখন নতুন শাড়িতে জড়িয়ে দেখুন কত সুন্দর সবুজের সমারোহ হয়ে আছে। পুরাতন শাড়িটা চেঞ্জ করে এখন মনে হচ্ছে নতুন শাড়ি পরেছে গাছগুলো, ঠিক তেমন মনে হচ্ছে। আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর কয়েকটা দিন গেলে মনে করেন এই যে এই সমস্ত জায়গাগুলো দেখুন, রোদ্রে বসা যায়নি কি দাঁড়ানো যায়নি, এখন এত ছায়া হবে আর এত মিষ্টি একটা বাতাস আসবে, মানে গরমের সময় বসতে ইচ্ছে করবে। দেখলেন তো, ঠিক তেমনই হয়েছে। গ্রামে যারা থাকে এবং গ্রামের যে সৌন্দর্যটা যারা উপভোগ করে তারাই বোঝে যে আসলে গ্রামটা কত সুন্দর। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাই যে কতটা পরিমাণ বৃষ্টিটা হয়েছে। এই যে দেখুন, পিচটা কিন্তু ভিজে একদম পানিটা কিন্তু শোষণ করে নিয়েছে। এই যে দেখুন, ঠিক। আর আমাদের এই রাস্তাটা যে এত সুন্দর লাগে বলে বোঝাতে পারবো না, অসাধারণ। আমি কিন্তু স্বপ্নেও এই রাস্তাটা দেখি, আমি ঘোরাফেরা করে দেখি মাঝে মধ্যে, স্বপ্নতে ওই রাস্তাটা দেখি। দেখুন অনেক সুন্দর, বৃষ্টিতে সব কিছু কিন্তু আজকে ধুলোগুলো মিশে গেছে। যেহেতু রহমতের বৃষ্টি আল্লাহ তালার ইচ্ছেতেই এসেছে। আর এই বৃষ্টি পড়ার পরে যে ধরেন যে যতগুলো গাছের বন জঙ্গলে যে সমস্ত গাছের ফল থাকে সেই ফলগুলো নিচে পড়ে আছে, এই বৃষ্টির এতটুকুন আভাস পেলেই দেখবেন যে একেবারে গাছের সেই ফলগুলো ফেটে গাছে পরিণত হবে আস্তে আস্তে আস্তে। তখন যে কি পরিমাণ সবুজ হবে আমি আছি আপনাদের দেখানোর জন্য। এগুলোই দেখাতে আমি আপনাদেরকে মানে আমার গ্রামে আসা বা থাকা, এগুলো আপনাদের সঙ্গে সব আমি কিন্তু একা উপভোগ করবো না, আপনাদেরকে সঙ্গে নিয়েই কিন্তু উপভোগ করব, সব দেখাবো এই জায়গাটার পরিস্থিতিটা কী হবে এই মুহূর্তে। তে আমি আমার কাজ তো বেড়ে গেছে, এই ঝড় আর এই বৃষ্টির কারণে আমার কিন্তু সব কাজ বেশি হয়ে গেছে, মানে বেড়ে গিয়েছে। তো চলুন আমার কাজটা কতটা বাড়িয়ে দিয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখাই। আর এই যে দেখুন, এই ঝড়টা আমাদের বাড়ি ঘরটা কেমন করে রেখে গিয়েছে, আর কতটুকু বাতাসটা এসেছে আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। এই যে বাড়ির অবস্থা একেবারে কাহিল। এই যে দেখুন আমার কিভাবে আমার কাজ বেড়েছে, মানে রুমের ভেতর টেতর সব কিছু এই যে দেখতে পাচ্ছেন। পানি তো পড়েনি, ধরেন যত কিছু ধুলাবালি উড়ে একবারে বাড়ির আঙিনা সব শেষ। এই যে আমার কতটা পরিশ্রম করা লাগবে। আর সেই সাথে দেখুন এই যে বাইরের জায়গাটাও আমাকে দূর দূরান্ত পর্যন্ত আমি কালকে বিকেলে সব ফ্রেশ করে ঝাড়ু দিয়েছি, আবার যাই তাই। আর এই যে দুষ্টু পাখিটা এই যে ওই যে খেলছে, গাড়ি নিয়ে খেলতে শুরু করেছে। ও খেলতে খেলতে আমি এদিকে আগে উঠানটা ঝাড়ু দিয়ে নেব, নিয়ে মুরগিগুলো হালকা পাতলা খেতে দেওয়া হয়েছে, আমি তাদেরকে খেতে দেবো। আর আপনাদেরকে আমি দেখাবো যে এই 1 মাসের মাঝে আমাদের মুরগি মানে পালি পালি করে যে এই সপ্তাহে একটা তারপরে সপ্তাহে একটা কিভাবে মুরগির বাচ্চাগুলো উঠিয়েছে। আর গত পরশুদিনও আরও একটা বাচ্চা মানে উঠেছে এবং আরও একটা বসে আছে, উঠবে। আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাবো যে এই মাসের মধ্যে কয়টা মুরগি বাচ্চা উঠিয়েছে। চলুন দেখি, আমি কাজ শুরু করব। এ পাশ তো এ পাশ, আর ধরেন বাইরের যে সমস্ত লাকড়িগুলো ছিল, আর এই যে দেখুন কোথাকার থালা বাসন এসে কোথায়। আমি এই যে ছেড়ি খেয়েছি, ছেড়ি খেয়ে আমি সব এই থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, আবার আমাকে নতুন করে ধুতে হবে। দেখতে পাচ্ছেন, নতুন করে ধুতে হবে, সব ময়লা হয়ে গিয়েছে এই যে। আর এই যে দেখুন এই যে রান্নাঘরটা আমি ছেড়িতে সব কিছু গরম করেছি।
আর এই যে সব তাড়াহুড়া করে আম্মা রাত্রে এগুলো উঠিয়ে নিয়ে নিয়ে এভাবে রেখে দিয়েছে। এইভাবে এই যে এই লাকড়িগুলো সব ঈদের জন্য কাটা হয়েছিল, সেই লাকড়ি সব কিন্তু ভিজে গেছে। আব্বা ঘুম থেকে উঠে এগুলো উঠাতে পেরেছে, আর সব কিন্তু ভিজে গেছে। আবার ঈদ আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে। তা আমি এখন মানে ফেসুর বেঁধে লেগে যাব আজকে কাজে, কারণ আজকে আমার অনেক পরিশ্রম হবে। ঠিক আছে, আর যেহেতু আজকে আমি এমনিতেই সব পরিষ্কার করার মানে দরকার, কারণ আজকে তো 26 রোজা চলমান, ওরা কিন্তু সবাই 28 রোজায় বের হবে। এবং কালকে যে বাজার করেছি সে বাজারের প্রত্যেকটা জিনিসই আমার এখনও গুছিয়ে নিতে পারিনি, সেগুলো গুছিয়ে নেব আজকে। এবং পেঁয়াজ টিয়াজগুলো যতগুলো কেটে রাখা লাগে, আগেকার পেঁয়াজগুলো সব কেটে রাখবো কুচি কুচি করে। আর কালকে যে পেঁয়াজটা কিনেছি আর বাজারগুলো করেছি সেগুলো ভালোগুলো একটু আলাদা করে রাখবো, আর একটু মানে খারাপ খারাপগুলো যেগুলো আমি খেয়ে ফেলতে পারবো সেগুলো আমি কিন্তু আজকে বিনিয়ে খেয়ে মানে ইয়ে করে ফেলবো, আলাদা করে ফেলবো। ঠিক আছে, মানে ঈদের যে একটা গোছগাছ সেটা আমি আজকে করে নেব। আর আলু আমাদের এখনও 3 কেজি মতো আলু আছে, তাই ভাবলাম যে আলু আবার 6-7 কেজি করে কিনে নিতে হবে। আমার ভাই আসলে সেগুলো কিনতে শুরু করব ঈদের বাজারের সঙ্গে। ঠিক আছে, ঈদের বাজার এখনও শুরু হয়নি, আমি শুধু হালকা পাতলা যেগুলো করা লাগে, যেগুলো আমার বাটা খোসা লাগবে সেগুলো আমি কিনে রেখেছি। তাই মনে করেন ঈদের বাজার ভাই আমার আসলেই হবে। তো সে সূত্রে মনে করেন যে আমার কাজটা প্রচুর পরিমাণ, মানে আমার 2টা হাত যদি এখন বন্ধ হয়ে যায় তাহলে বোঝেন ঈদ তো মাটি, একেবারে মাটি। তো আম্মা আজকে একটু আবার ডাক্তারের কাছে যাবে, ডাক্তারের কাছে গিয়েছিল, এখন রিপোর্টটা দেবে, রিপোর্টে কি বলে না বলে সেটা অনুযায়ী আম্মা আবার নতুন করে ওষুধ আনতে হবে। তো সে সূত্রে মনে করেন কাজ তো আমারই বেশি, আমাকেই রান্না করতে হবে, আমাকে সব গুছিয়ে নিতে হবে, আমাকেই সব কিছু এগিয়ে রাখতে হবে। ঠিক আছে, বিছানা চাদরগুলো ধুতে হবে এবং সব কাজের পাশাপাশি আগে ঘর গুছিয়ে নিতে হবে, কারণ আম্মারা কয়েকদিন একটানা কিন্তু 10 দিন অসুস্থ। তাই 10 দিন অসুস্থ থাকলে রুম টুমের সব কিছু কিন্তু আমাকে বের করে পরিষ্কার করে নিতে হবে। সব হয়তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না, তাই যতটুকু পারা যায় ততটুকু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আমি কিন্তু কাজ এখনই শুরু করে দেব, তা না হলে কিন্তু আর সময় পাবো না। এই যে কয়জন একসাথে যেহেতু জ্বরে পড়েছিল, এই যে এভাবে খালি শুধু পানির মানে পানি পটি দিতে হয়েছে, পানি ঢালতে হয়েছে। এই যে সেগুলো রাত্রে দেওয়া হয়েছিল, এই যে এখন বের করে নিচ্ছি। এই যে 3-4 জন একসাথে মনে করেন যে জ্বরে পড়েছিল, প্রথমে আগে এটাই পরিষ্কার করে নিই, এখানে রেখে দিই, পরে এখানে সব ধুয়ে দেবো বলে। আমি এখন এই যে দেখুন রান্নাঘরের যে অবস্থা, মানে একটা ঝড়ে সব একদম ঝাপটা মেরে দিয়েছে। তো প্রথমে আমি রান্নাঘরটা ফ্রেশ করে নেব। রান্নাঘরটা থেকে শুরু করলাম প্রথম ভিডিও আমার। সারাদিন দেখি কতক্ষণ পর্যন্ত আজকে আমার কাজ চলতে থাকে। ময়লাটা ফেলে আসি, ময়লাটা ফেলে তারপরে ছাইটা উঠিয়ে নেই, কিন্তু ঝাড়ুটা দিয়ে দেবো। এতগুলো হাঁড়ি পাতিল এখানে জমেছে, এগুলো কালকে রান্না করার সময় এগুলো লেগেছিল। আর ঝড়ের জন্য তো দেখালাম আপনাদেরকে যতগুলো থালা বাসন আবার নতুন করে কষ্ট করতে হবে, সবগুলো আমাকে ধুতে হবে। তাই আজকে আসলে অনেক কষ্ট হতে যাচ্ছে, দেখতে থাকুন। যেহেতু আজকে সুযোগ পেয়েছি আর এখানে লাকড়িও কম আছে, আমি ভাবলাম একেবারে ফ্রেশ করে আজকে ঝাড়ু দিয়ে নেবো। এগুলো আমি আলাদা জায়গায় রেখে দেবো, আবার রান্না করতে কাজে লাগবে। এখানেই রেখে দিই আস্তে আস্তে। যেহেতু এখনই মাজবো কড়াইগুলো, তার জন্য আমি এটার ভিতরে ছাইটা উঠিয়ে নিলাম। মানে কালকে আমি পাতা দিয়ে জাল দিয়েছিলাম, তা আজকে কিন্তু অনেকগুলো ছাই হবে। পাতা দিয়ে জাল দিলে প্রচুর পরিমাণ ছাই হয়। যেদিন একটু সময় পাই সেদিন আমি একটু পাতা দিয়ে জাল দিই, আর যখন দেখি যে সময়টা খুবই কম তখন আমার কিন্তু এই যে মজবুত খড়ি দিয়ে রান্না করা লাগে। একবারে ঝাড়ু দিয়ে নেব। সকালের কাজটাই প্রচুর পরিমাণ বেশি হয়ে যায়, এত তাড়াহুড়া করেও কিন্তু সকালের কাজটা দ্রুত করা যায় না, কেননা সকালের কাজটাই হচ্ছে মেন। প্রচুর কাজ থাকে সকালবেলায় ঘুম থেকে উঠে, আর যদি হয় এক হাতে তাহলে তো বুঝতেই পারছেন কতটা দেরি হয় সকালের কাজগুলো করতে। একটু
সবগুলো গুছিয়ে নেবো একবারে, গুছিয়ে একবার বাইরে এগুলো রেখে আসবো। ভিজে গেছে একটু হালকা বাতাসে এতে, বৃষ্টির সময় একটু বাতাস এসেছিল তো এগুলো ভিজে গেছে, বাড়ি দিয়ে আসলে শুকিয়ে যাবে। এই যে এখানে লাফে থাকে, পাতা থাকে, তার জন্য জায়গাটাতে সব সময় পিঁপড়াই মাটি উঠে। সাজ দেওয়ার সময় তাতে ভালো করে আবার করে দিতে হবে। এখন পানি ছিটিয়ে রাখবো, পানি ছিটিয়ে রাখলে মাটিটা বসে যাবে। এবার বৃষ্টি এসে সবকিছু এলোমেলো করে দিয়ে গেছে ঠিকই, তারপরেও এতটা গরম পড়েছিল, রহমতের বৃষ্টিটা হওয়ার পরে খুব ঠান্ডা আর চারিপাশে খুব সুন্দর একটা মুক্ত হাওয়া হয়েছে। খুবই ভালো লাগছে, বৃষ্টিটা হওয়াতে খুব উপকার হয়েছে। আমার আসলে দেখুন কতটা কাজ বেড়ে গিয়েছিল, দেখতে পাচ্ছেন? একটা বাড়ির ভেতর থেকে যদি এতগুলো ময়লা বের করতে হয় একদিনের ঝড়ে, তাহলে বুঝতেই পারছেন। আর এই যে দেখুন কয়শোটা, প্রত্যেক দিন ওদের খেলনা গোছাতেই আমার সময়টা কতটা যায় আপনারা জানেন না। এই যে একটার পর একটা, একটার পর একটা খেলনা বের করতেই থাকবে আর আমার কাজ বাড়াতেই থাকবে। বাচ্চা কাচ্চা থাকলে যা হয়। বাড়ির ভেতরটা সব পরিষ্কার করে একেবারে চলে এসেছি। এখন রাস্তাটার পরিস্থিতি দেখুন। প্রথমে আগে দেখুন পুরো রাস্তাটা কি অবস্থা। প্রতিদিন এই রাস্তা ঝাড়ু দেওয়া হয়, আর ঝাড়ু দেওয়ার পরে রাস্তাটা কেমন লাগে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আগে ঝাড়ুটা দিয়ে নিই, তারপরে আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, প্রতিদিন 2 বেলা আমি এভাবে জায়গাটা ঝাড়ু দিয়ে রাখি। এটা রাস্তার লোকের জন্য না, বুঝতে পারছেন? এটা আমি সব সময় ঝাড়ু দিয়ে রাখি, শুধু আমার মেয়ে খেলাধুলা করে রাস্তায় যেন ময়লা না থাকে বা কোনো কিছুতে আঘাত না পায়, এই কারণে আমি কিন্তু প্রতিদিন এই রাস্তাটা ঝাড়ু দিয়ে এইভাবে রেখে দিই, পরিষ্কার করে রেখে দিই। কিন্তু চলতি রাস্তা, সবসময় তা পরিষ্কার থাকবে না, তার জন্য ধরুন প্রতিদিন 2 বেলা আমাকে এইভাবে ঝাড়ু দিতে হয়। বাড়ির পাশে একটু নোংরা থাকলে ভালো লাগে না। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, আসেন। এই যে এই জায়গাতে আমি এই জায়গাটা খালি রাখছি এই কারণে যে এই জায়গাতে আমি ফুলের গাছ, টমেটোর গাছ, মরিচের গাছ এগুলো লাগাবো দেখে এই জায়গাতে এই যে বাড়তি যে এই মাটিগুলো আছে এগুলো ফেলে ফেলে জায়গাটা সার করার চেষ্টা করছি। ঠিক আছে, ঈদের পরে আমরা এটা করার চেষ্টা করব। সব কিছুই কিন্তু এখানে লাগাবো, যেগুলো আমার রান্না বান্নায় টুকটাক দরকার হয়, যে হঠাৎ করে আমাকে বাজারে যেতে যেন না হয়, ঠিক সেগুলো আমি এখানে সুন্দরভাবে পুরো এরিয়া ওয়ালের সাইড দিয়ে কিন্তু আমি করবো। এর জন্য আমি এগুলো রেখে দিয়েছি এভাবে। ঝড় এসে কোনো জায়গায় বাদ রাখেনি, বুঝতে পারছেন? মানে প্রত্যেকটা জায়গায় মানে এমন ভাবে মানে ময়লাগুলো পড়েছে, ঝাড়ু দিয়ে পুড়িয়ে না নিলে হচ্ছে না। দেখুন কিভাবে একবারে সব চারিদিকটা নোংরা করে রেখে গেছে। এক হাতে সব পরিষ্কার করে উঠবো, বারবার করতে গেলে সময়ের ব্যাপার আছে একটা। যেহেতু রমজান মাস, রমজান মাসে তো প্রত্যেকটা কাজ রেখে দিলে মানে থেকে যাবে, কাজ আর হবে না, তাই একসাথে সব কাজ ছেড়ে ফেলবো। প্রতিদিন এই জায়গাটা আমাকে এভাবেই পরিষ্কার করা লাগে। কবে যে জায়গাটা ফ্রেশ করতে পারবো আর কবে যে জায়গাটা আবার নতুন করে প্লাস্টার করতে পারবো সেদিন হয়তো এই কষ্টটা আর হবে না। প্রতিদিন আমাদেরকে এভাবেই কষ্ট করতে হয়, সব কাজ শেষে এভাবে ঝাড়ু দিয়ে রাখতে হয়। সেরে এসেছি, এবার বাসার ভেতরকে যে কাজগুলো করবো, থালা বাসন মাজবো, কয়েকটা জামা কাপড় ভিজিয়েছি সেগুলো ধুয়ে, আগে জামা কাপড়টা ভিজিয়ে নিয়েছিলাম আগে, এখন ধুয়ে আগে শুকাতে দিয়ে আসবো, তারপরে অন্যান্য কাজগুলো সেরে নেবো, থালা বাসনগুলো মেজে নেবো আর অন্যান্য যা আছে সেগুলো সেরে নেবো। যেহেতু ঈদ চলে এসেছে তাই আমাদের বাড়তি যে সমস্ত কাজগুলো আমি কিন্তু এখন থেকে শুরু করে দিয়েছি অলরেডি। হালকা পাতলা করে যেগুলো আছে আগে থেকে ধুয়ে নিয়েছি। এখন বিছানা চাদরও কালকে কিন্তু 2টা ধুয়েছি, ধোয়ার পরে হালকা পাতলা একটু ইয়ে আছে, মানে ভিজা ভিজা ভাব আছে, তো আমি একটু পরেই কিন্তু ওগুলো বের করে দেবো, শুকাতে দেবো। তাছাড়া আমাদের আর মানে কাচাকুচির কাজটা একটু কম, কারণ আম্মা অসুস্থতার পরে যা যাবতীয় আছে আমি কিন্তু অফ ক্যামেরা অনেকগুলো কিছু কেচে নিয়েছি, তাই হালকা পাতলা কিছু কাঁচা আছে সেগুলোই কিন্তু অল্প অল্প করে আমাকে প্রতিদিন কেচে নিতে হবে ঈদের আগেই। ভাইয়াদের এবং আমার ভাইয়ের মানে স্যালারি
মেলারি সব হয়ে গিয়েছে, খালি ছুটির অপেক্ষায় আছে। 28 সেলে রোজার দিনে সব ছুটি হয়ে যাবে। অলরেডি তারা কিন্তু গোছগাছ শুরু করে দিয়েছে বাড়িতে আসার জন্য। পুরুষ মানুষ বাসায় এলে একটা কাজও হবে না। তার জন্য আমি চাচ্ছি মেয়েরা বাসার কাজ সব সেরে, ওরা আসলে খালি রান্না বান্না করতেই তো আমাদের জীবন শেষ। তার জন্য হাতের কাজ সব সেরে নেব। এগুলো করে সব কিছু শেষ করে গোসল করে কিন্তু আমি পেঁয়াজগুলো, অনেকগুলো পেঁয়াজ কেটে আজকে ফ্রিজে রেখে দেবো। একটা কাজ অন্তত কমে যাবে। এই যে কালকে পেছনে চাদর দুইটাই আমি ধুয়ে দিয়েছিলাম, এখন পর্যন্ত হালকা হালকা ভিজে আছে। সূর্য যেহেতু একটু ভালোই লাগছে দেখে, এগুলোর সঙ্গে এগুলো আমি একবারে শুকাতে দিয়ে আসি, তাহলে আমার কাজটা কমে যাবে। শুকিয়ে সব ভাঁজ করে রেখে দেবো। ঈদের আগের দিন সব কিছু গরমে কিন্তু পেরে ফেলবো। মা কই যাও, কই যাও? মা তো ভাত পাত। এই তারটা একটু উঁচা, তাই বিছানা চাদরগুলো এখানে দিয়ে দিলাম, আর ওই পাশে তারগুলো আছে একটু নিচু, ওখানে অন্যান্য ঝাড়গুলো দিয়ে দিলাম। এই তো আগে যেগুলো কালকে ব্যবহার করেছি রাত্রে সেগুলো ধুয়ে নিব। আর কালকে যেগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম আমি পিড়িরপুরে, সেগুলো কিন্তু আবার ঝড়ের ইতে মানে সব নষ্ট হয়ে গেছে, সেগুলোও আবার আমাকে ধুতে হবে। তো এগুলো আগে ময়লা বেশি, এগুলো ধুয়ে নিই, তারপর এগুলো ধুয়ে নেব। আজান দিয়ে ফেলেছে কিন্তু সময় কিন্তু একেবারে হাতে কম, তাই যত তাড়াতাড়ি আমার কাজ সেরে নিলে আমারই একটু আরাম পাবো। দেখতে পাচ্ছেন সকাল থেকে কতগুলো কাজ করতে হয় এক হাতে। আমি হোক আর একজন হোক, মেয়ে মানুষের যে সকাল থেকে ছুটতে ছুটতে এতটা সময় মনে করেন ছুটতেই থাকে। সকাল থেকে শুরু করে সকালের কাজ, সকালের নাস্তা, দুপুরের কাজ, দুপুরের রান্না বান্না, আবার রাত্রি। বলেন একটা মেয়ে কতটা পরিমাণ ছোটাছুটি করে এই কাজের মাধ্যমে। তারপরে যদি ছেলে মেয়ে থাকে, বাচ্চা কাচ্চা যাদের থাকে, তাদের তো পরিশ্রমটা দ্বিগুণ বেড়ে যায়। যেহেতু আমাদের এখনো মোটরের টাঙ্কি নেওয়া হয়নি, মানে টাঙ্কির জন্য যে একটা আমরা জায়গা তৈরি করব, ঠিক আছে, সেটা এখনো করা হয়নি দেখি টাঙ্কি নেওয়া হয়নি। তার জন্য এই পাইপের মাধ্যমেই কিন্তু আমাদের এই পানি ওঠানো হয়। কারণ বাসায় যেহেতু কেউ থাকে না, আব্বা আম্মা থাকে, ওদের আর কতটুকু পানি লাগে সেই অনুযায়ী ধরেন এখনো টাঙ্কির ব্যবস্থা করা হয়নি। এই যে থালা বাসন সব মেজে একদম ক্লিয়ার করে নিলাম। এখন দুধ আনতে যাব, দুধটা এনে মেয়েকে গোসল করিয়ে দুপুরে খাওয়াইয়ে দিয়ে তারপর একবারে গোসল, আমি নিজে গোসল করে নিয়ে আমি একদম রান্নাঘরে পেঁয়াজ কিছু বিনিয়ে রাখবো, অন্যান্য কাজগুলো যেগুলো রান্নার আছে সব করে নেব। এই তো এই যে দুধ আনতে চাচ্ছি, আসো রান্নাতে হাতে। এই তো আমি এখানেই ঢেকে রেখে যাব, কারণ আমি গোসলটা করে চলে আসবো এখনই। এখন আর ফ্রিজে রাখার দরকার নাই। এখনই আমি মেয়ের জন্য ডিম পোস্ট করবো, তাদের জন্য খাবার মানে হালকা পাতলা করবো। কারণ রোজা না থাকার মধ্যে শুধু আমার মেয়ে আর আমার আম্মা অসুস্থতার কারণে আমি থাকতে দিই না, এই দুইজনের জন্য কিছু হালকা পাতলা একটু খাবার বানিয়ে দেবো। এর সঙ্গে সেটাও কিন্তু জাল দিয়ে ফেলবো। এই তো সব কিছু কাজ একেবারে সেরে এই যে গোসল করে আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে আজকে এসেছি, এসে আজকে ইফতারিতে কি কি রান্না করব। আজকে একেবারে হালকা পাতলা, আর কোনো ভাজা পোড়া আজকে থাকবে না। আজকে এই যে ভাবছি
চিকন চাউল নিয়ে নিয়েছি, সেই সাথে যে দেখতেই পাচ্ছেন মসুরির ডাউল। আজকে মসুরির ডাউল দিয়ে খিচুড়ি রান্না করতে চাচ্ছি। তো ভাবলাম শুধু আবার ডাউল দেবো, তো সামান্য পরিমাণ অল্প করে একটা লেগ পিস নিয়েছি। লেগ পিসটাকে আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটেছি, এই যে দেখতেই পাচ্ছেন এভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি এটাকে রাইস কুকারে বসাবো, তার জন্য আমি ছোট ছোট করে কেটেছি। কেটে যে দেখুন আমি কিন্তু সব মিশিয়ে নিচ্ছি। আজকে আর মাসকালের ডাউল দেবো না, আজকে শুধু মসুর ডাউল দিয়ে রান্নাটা হবে। আর সেই সাথে এই যে আর রান্না হবে এই যে নুডলস, নুডলস থাকবে। আর পেয়ারা টিয়ারা যে সমস্ত ফল টুকটাক চাই যেটা আছে সেটা দিয়ে কিন্তু আজকে আমাদের ইফতারিতে হবে। তার জন্য নুডলস রান্না করব। নুডলস রান্না করার পর এই যে দেখুন আমি সব কিছু কিন্তু বাটা কুষা করে নিয়ে এসেছি। এই যে সব বাটা কুষা করেছি, পেঁয়াজ টিয়াজ সব কিছু কেটে নিয়েছি। এই যে মরিচ টরিচ সব কেটে নিয়েছি নুডলসের জন্য এবং খিচুড়ির জন্য। আমি প্রথমে মাংসটা কষিয়ে নেব। মাংসটা কষিয়ে চাউলটা একসঙ্গে একবারে ভেজে নেব, নিয়ে আমি রাইস কুকারে খিচুড়িটা বসিয়ে অমনি আমি নুডলসটা রান্না করে নেব। তারপরে বাদ বাকি হালকা পাতলা যে শরবতগুলো আছে সেগুলো আমি বানিয়ে নেব। ইফতারিতে যে সমস্ত রেগুলার থাকে সেগুলো আমি করে নেব কাজগুলো। যে আমি চাউলটা ভালোভাবে 2 থেকে 3 বার করে একটু ধুয়ে নিয়ে আসি। আজকে 5 থেকে 10 মিনিট আমি একটু মানে ভিজিয়ে রাখবো, মানে পানিটা করে পানিটা ঝরানোর সময়তে 5 থেকে 10 মিনিট ভিজলে আমি আপাতত আজকে চালিয়ে নিতে পারবো, কারণ চাউলটা একেবারে চিকন আছে। তাই আমি ধুয়ে নিয়ে আসি। এই তো আমি চুলার কাছে এসে পড়েছি। আর এই যে দেখুন আমি কিন্তু বসিয়ে দিয়েছি কড়াই। আর এই যে দুধ কিন্তু আমি দুপুরে জাল দিয়ে রেখেছিলাম, আপনাদেরকে বলেছি। আর এখন দুধ আপাতত এভাবে থাক, আমি যখন রান্না শেষ করব তখন আমি চুলাতে বসিয়ে দিয়ে যাব। আর খিচুড়ির জন্য এখানে আমি পানি গরম দেবো, ওই পাশে আর এ পাশে আমি মাংসটা কষিয়ে নেব। যেহেতু খিচুড়ি তাই অনেকগুলো পেঁয়াজ লাগবে, পেঁয়াজ বেশি করে কেটে নিয়েছি। রসুন আমি গোটাও দিয়ে দিয়েছি, এর ভিতরেও বেটে দিয়ে দিয়েছি। আদা, জিরে, ধনে আর এলাচের ফল আমি একসঙ্গে বেটে দিয়ে দিয়েছি। এখানে দারচিনি আছে, তেজপাতা আছে। আমি প্রথমে মেলাগুলো পেঁয়াজ দিয়ে দেবো। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, এরপরে গোটা রসুন দিয়ে দেবো। খিচুড়িতে কিন্তু গোটা রসুন কিন্তু খুবই ভালো লাগে, আর এই গোটা রসুনটা দিলে খিচুড়ির টেস্টটা কিন্তু খুব সুন্দর আছে। এবার দিয়ে এই যে ভেজে নেব। দিয়ে দিলাম অনেকখানি কাঁচামরিচ, আমি 2 ফালা করে কেটে নিয়েছি। সাথে কিন্তু একটু শুকনো মরিচও যাবে হালকা কালারের জন্য। আর যেহেতু সবাই রোজা তো আমি একটু কাঁচামরিচের দিকটা একটু বেশি গেলাম, যেন গ্যাস না হয়। খিচুড়িতে তো এমনি গ্যাস, আর খিচুড়িতে কাঁচামরিচ না হলে কিন্তু ছ্যালছালা ভাব লাগে, কাঁচামরিচ না দিলে ভালো লাগবে না। এবার সব মশলা এক জায়গায় আমি বেটে নিয়েছি, সেই মশলাগুলো দিয়ে দেবো। একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিলে মাংসটা রাইস কুকারে একেবারে সুন্দর অনেক টেস্ট আছে। এভাবে আপনারা খিচুড়ি রাইস কুকারে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে। মানে ঝটপট ধরেন অফিস আদালতে যাদের হাজব্যান্ডও থাকে, সকালে হয়তো ভাবলেন যে আজকে অন্য কিছু করবো না, আজকে একটু অল্প করে একটু মাংস দিয়ে একটু টেস্টি এভাবে রাইস কুকারে খিচুড়ি বসিয়ে দিই, দেখবেন অসাধারণ লাগবে খেয়ে দেখবেন। যেহেতু খিচুড়ি আর মাংসটা আগে কষিয়ে নিয়ে কষানো যখন হয়ে যাবে তখন আমি চাউলটা একসঙ্গে দিয়ে ভেজে নেব। তাই মশলাও কিন্তু আমাকে একসঙ্গে দিয়ে দিতে হবে যখন মাংসটা আমি কষাবো। তাই এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লবণ কম হলে পরে কিন্তু দেওয়া যাবে। এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো কিন্তু একেবারে একসঙ্গে দিয়ে দিতে হবে। পরে দিতে গেলে কিন্তু হলুদের গন্ধ, কাঁচা কাঁচা গন্ধ ভালো লাগবে না, তো একসঙ্গে সব দিয়ে দেবো। শুকনো মরিচের গুঁড়ো, যেহেতু কাঁচা মরিচ ব্যবহার করছে এখানে, কিন্তু বুঝে শুনে আমাকে ঝালটা ব্যবহার করতে হবে। সব মশলা একসঙ্গে দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নেব। টমেটো যেহেতু কেটেছি, কাটা টমেটো একটু দিয়ে দেবো, তাহলে কিন্তু একটু মানে টক টক ভাব হলেও কিন্তু মজা লাগবে। এখনকার টমেটোতে টক নেই, তারপরে একটু দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে। বারবার বলেছি কিন্তু আমি মশলা কিন্তু ডবল ডবল দিচ্ছি, কারণ যে চাউল আর মাংসটা যেন একই সমান হয়, ঠিক সেজন্য কিন্তু মশলাটা আমি বেশি বেশি দিয়ে দিচ্ছি। এই যে মাংসটা আমি এভাবে ধুয়ে নিয়ে এসেছি, এবার দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি সুন্দরভাবে একটু কষিয়ে নেব। যতক্ষণ চিকেনের ভিতরে পানিটা থাকবে ঠিক ততক্ষণ আমি একটু হালকা করে কষিয়ে নেব। এই যে
যেহেতু খিচুড়ি, তাই আমার ছেলে বিরিয়ানি খুব মানে পছন্দ করে, তা আমি ভাবলাম একটু খিচুড়ি মানে মাংসের ভেতর একটু বিরিয়ানির মশলা দিয়ে দিই, তাহলে একটু টেস্টটা একটু ভালো লাগবে, ওর কাছে ভালো লাগবে, তার জন্য আমি একটু দিয়ে দিচ্ছি। এই যে মশলাটা কষিয়ে নিয়েছি, মাংসর থেকে দেখুন পানিটা বের হয়ে এখন তেলটা বের হয়ে আসছে। এবার আমি আগে থেকে ধুয়ে রাখা এবং ভেজে রাখা চাউলটা দিয়ে দেবো। এই যে দেখুন ঝরঝরে, এই যে ভিজে আমি কিন্তু একটু ঢেকে রেখেছিলাম, পানিটা ঝরিয়ে একদম ঝরঝরে হয়ে গিয়েছে, একটু পানি দেখা যাচ্ছে না। এই যে দিয়ে দিলাম একবারে ঝরঝরে চাউল। আর এভাবে একটু মানে 20 মিনিট পর্যন্ত যদি আপনারা ভেজা চাউলটা রেখে দেন বা পানির ভিতরে ভিজে রেখে পানিটা একবারে ঝরিয়ে নিন, চাউলটা একবারে লম্বা লম্বা হবে, খিচুড়িটা দেখতে খুব সুন্দর লাগবে এবং প্রত্যেকটা খিচুড়ির চাউল আলাদা আলাদাভাবে হয়ে যাবে। মানে প্রত্যেকটা জিনিস রান্নার সাথে কিন্তু নিয়মটা হয়েছে মেন। বুঝতে পারছেন যে কতটুকু মশলা কষাতে হবে, কতটুকু চাউলটা ভাজতে হবে এবং কতটুকু চাউলে কতটুকু পরিমাণ পানি দিলে জিনিসটা ঝরঝরে হবে। মানে প্রত্যেকটা জিনিসই হচ্ছে রান্নাটা হচ্ছে নিয়মের মধ্যে। রান্নাটা কি জানেন, কঠিন, খুব কঠিন। যদি আপনারা সুন্দরভাবে রান্না করতে চান বা টেস্ট মানে পেতে চান, রান্নার আর্ট আর্ট মানে রান্নার মতো কঠিন জিনিস নেই যদি নিয়ম করে রান্না করা যায়। এই যে চাউলটা কিন্তু একবারে ভাজা হয়ে গিয়েছে। ভাজা হয়ে গেছে কিভাবে বুঝবেন, এই যে দেখুন মশলার সাথে কিন্তু চাউলের সঙ্গে মশলাটা কিন্তু মেখে গিয়েছে, দেখতে পাচ্ছেন এই যে। আর এই যে ডাউলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি কষিয়ে নিয়ে এসেছি, এবার আমি রাইস কুকারের পাতিলে বসে দিয়ে দেবো, দিয়ে তারপরে পানি দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে রাইস কুকারে বসিয়ে দেবো। এই যে নাও, এই যে দিয়ে দিলাম। ভাজাটা খুব সুন্দর হয়েছে আর বিরিয়ানি মশলা দেওয়াতে সুন্দর একটা ফ্লেভার আসছে। এই তো দেওয়া হয়ে গেল, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। দিয়ে দিলাম একবারে ফুটানো পানি, খিচুড়িতে সব সময় গরম পানি ব্যবহার করতে হবে। আমি আরও একটু বিরিয়ানি মশলা দেব, দিলে আর একটু ভালো লাগবে, তার জন্য আমি তখন অল্পই দিয়ে দিয়েছিলাম, একটু আরও একটু দেবো বিরিয়ানি মশলাটা। এই যে দিয়ে দিলাম, এদের ঢেকে দিলাম। এবার আমি রাইস কুকারে দিয়ে আসবো। এই তো বসিয়ে দিলাম, এসে লাইন দিয়ে দিলাম। এই যে এখন বসিয়ে দিয়ে গেলাম, এবার আমি নুডলসটা রান্না করে ফেলবো। আমি বলেছিলাম না যে এবার 1 মাসের ভিতরে আমাদের কয়টা মুরগি বাচ্চা উঠিয়েছে, মানে সপ্তাহে সপ্তাহে মানে ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো। আর এই যে দেখুন আমি সব বাচ্চাকে নিয়ে এসেছি। আর আমি সবাইকে আগে খাবার দিয়ে দিই, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কোনটা। আয় 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 আয়, দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ধারাবাহিকভাবে আমাদের মুরগির বাচ্চা উঠেছে। দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে সর্বপ্রথম উঠিয়েছে এবছরে এই মাসের ভেতরে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এগুলো, ঠিক আছে, এগুলো উঠেছে ওর পরে 1 সপ্তাহ পরে। তারপরে আয় আয় আয়, এই যে দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে তারপরে সপ্তাহে একটা উঠেছে। আর এই যে দেখুন এই হচ্ছে সব লাস্টে, ঠিক আছে, এখানে লাস্টে এগুলোকে উঠিয়েছে। মানে 1 মাসের মধ্যে মনে করেন এই 5টা মুরগি উঠিয়েছে। আর সেই সূত্রে মনে করেন আমি দেখাচ্ছি, এই যে ওগুলোর পরে যে আরেকটা দেখাচ্ছি, এই যে দেখুন এই যে অলরেডি এ কেবল উঠাচ্ছে। এই যে দেখুন এই সবগুলো উঠে গেছে। আজকে মনে করেন দিনটা থাকবে। এই যে দেখুন বাচ্চা কিন্তু অলরেডি উঠে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, এভাবে প্রত্যেকটা সপ্তাহে সপ্তাহে একটা করে মুরগির বাচ্চা উঠতে থাকে। আর কুটির ভেতরে আছে, ওটা ওঠার সময় হয়ে গিয়েছে, হয়তো আজকালের মধ্যে উঠবে। এই যে দেখুন এভাবে দেখি তো, এখনো কিন্তু মানে এগুলো গা কিন্তু বড় হয়নি, এখনো নরম আছে, আর একটু সময় থাকবে। দেখুন
আসছে মনে হয়। কি করো? হ্যাঁ, থামো, নাম, থামো। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে, আমি তো ভাবছি উঠেনি, এই যে দেখুন উঠে গেছে কিন্তু বাচ্চার ভেতর। এই যে দেখুন, এই যে দেখুন বাচ্চা কিন্তু ওই যে উঠে গেছে। এই যে এই সপ্তাহের ভেতরে আমি মনে করছি এই সপ্তাহে কোনো বাচ্চা উঠবে না। এই যে দেখুন মায়ের কাছ থেকে কিন্তু বাচ্চা উঠে গেছে। এভাবেই আমাদের এখনো তার পশম কিন্তু ঘন হয়নি, এখনই উঠিয়েছে। ঠিক আছে, কালকের ভিতর কিন্তু একে বের করে দিতে পারবো আমরা। ঠিক আছে, এই যে দেখুন আমার প্রচুর পরিমাণ মুরগি হয়, বুঝতে পারছেন। এভাবে কিন্তু আমরা দেশি মুরগি প্রচুর খাই। আর ডিমের তো কোনো অভাব নেই, বুঝছেন, প্রতিদিন কিন্তু ডিম আমাদের হয়। এভাবেই কিন্তু বাচ্চা অলরেডি উঠতে শুরু করে দিয়েছে। গ্রামের বাড়ি মনে করেন এগুলোই আনন্দ। গ্রামের বাড়ি মানুষ খুব বাজারের দিকে মানে কেনাকাটা, বাজার এক মাছ ছাড়া হয়তো সব কিছু বাড়িতেই কিন্তু কিনতে পাওয়া যায়। মানে কেনা না, মানে নিজের বাড়িতেই হয়। এতগুলো যদি পর পর সপ্তাহ সপ্তাহ যদি আপনার মুরগি হয়, তাহলে হিসেব করে দেখেছেন মুরগি কেনাই লাগে না। ব্রয়লারও মনে করেন এই শীতের জন্য 2 মাস পুষেছিলাম না, গরম আসলে আবার চেষ্টা করব। তাছাড়া অন্যান্য জিনিস কিন্তু সব কিছু বাসাতেই পাওয়া যায়। এভাবে দেশি মুরগি হলে আর কেনারই বা কী প্রয়োজন। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ধরেন যে এই যে একটি বাড়ি একটি খামারের মতো সব কিছু আমাদের এই গ্রামের বাড়িতে এগুলোই হয়। ঠিক আছে, হয়তো কারো কাছে খারাপ লাগে, আর যারা বোঝে তাদের কাছে সবচেয়ে ভালো কিন্তু গ্রামটা। ঠিক আছে, তে সে মুহূর্তে সব মনে করেন আমার রান্না বান্না শেষ করে চলে এসেছে, ইফতারি সব রেডি। এখন গোছগাছ করে নেব, ইফতারি সাজিয়ে নেব। আর মনে করেন যে আর আমি অজু টজু করে নিয়ে সবাই একসঙ্গে বসে দোয়া দোয়া করে ইফতারিটা সেরে নেব। সে পর্যন্ত আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।